চাই যে ফাহাম আপনি জানেন যে আজকে সেনাপ্রধান এটাকে আমি কি বলবো উনি পোশাকে ছিলেন কিন্তু উনার বক্তব্যের ক্ষেত্রে উনি নিজেও বারবার বলেছিলেন কিছুটা মনের কথা বলছি কিছুটা যেহেতু রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন তাদের পরিবাররাও ছিলেন তিনি কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলির ব্যাপারে আপনাদের একটু মতামত জানবো চট করে একটা আমি তাকে উদ্ধৃত করছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনবো যদি ছোট করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে ওনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা হচ্ছে কি সত্য মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল তো সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক এবং বের হয়ে আসুক এবং আমি তার সাথে সেই যে আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ত্যাগ রয়েছে এবং তারা এগ্রিভড এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের আঙ্গিকে আমি বলতে চাই যে এই বিচার পুরো তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নেই কিন্তু উনি যেটা আমার ধারণা অনুমান উনি এটা আমি নিশ্চিত না আমার রিডিং অফ দ্য ইভেন্ট যে উনি এটার সাথে যেই অন্য পক্ষের কোন একটা বৈদেশিক পক্ষের যে যোগাযোগ এটাকে সম্ভবত অ্যাড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটা উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনঃ তদন্ত হওয়া উচিত ওকে নেক্সট প্রসঙ্গ স্যার আপনাকে ধন্যবাদ ফাহামুদ্দুল সালাম আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফ্রেজ করি জিনিসটাকে যে র্যাব ডিজিএফআই এনএসআই এরা প্যানিকড অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন 30,000 সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে 30,000 যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি এরকম কিছু বলেছিলাম যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই কথাটা তো সত্যই মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি ফেজে আছি এবং এই এক্সট্রাঅর্ডিনারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় গিয়ে থামতে হবে আমি সেটা বলি যে আমাদেরকে নর্মালসিতে ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল অ্যান্ড অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেইলিং আইডিয়া হচ্ছে যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মালসিতে ফেরত যেতে হবে এবং সেই কারণ থেকেই ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে মিলিটারির ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে এবং ল অ্যান্ড অর্ডার অবস্থাও ভালো না সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশ ডিপ্লিটেড ফোর্স এটাকে আপনার মানুষ লোকবল বাড়াতে হবে নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট এবং এটাই একজন অ্যাডাল্ট হিসেবে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তিনি যা বলেছেন যেটা আমার কাছে তাই মনে হচ্ছে ফাহাম এখানে দুইটা প্রশ্ন এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আরো আমরা বিস্তার করতে পারবো আপনি কি এটা বলতে পারবেন যে কেন যে কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না যদি এটা আইন শৃঙ্খলার ব্যাপার হয় এক আর এটা আগে একটু জি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন মানে বাংলাদেশের সরকার বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইনড ফর পলিটিক্যাল গভর্নমেন্ট এবং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে এই দেশ গভর্ন করা সম্ভব না কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল এবং এবল গভর্নমেন্ট ছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি এখন তো কোনো সরকারই ছিল 5 আগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল এন্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেড আচ্ছা সরকার বলছে ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে চান তাদের কাছে ক্যারেট নাই স্টিকও নাই স্টিক 5 আগস্টে ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারেট সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট গভর্নমেন্ট ওকে ওই ক্যারেক্টারিস্টিকের এইটার প্রশ্ন আমি একটু দ্বিতীয় প্রশ্নের দিকে বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসেবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য এই ক্যারেক্টারিস্টিকের এটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমাদের বলেন সেনাবাহিনী যে 6 মাস ধরে লেজিসলেসি নিয়ে বসে রয়েছে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে লেজিসলেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না
বা প্রপারলি কাজ করতে পারে না, কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, এবং যেটা আসলে সেটা তারা ধরে রাখছে কেন যদি না পারে, বা কি করছে? মানে আই ডোন্ট থিংক যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয়, এটা একটা খুবই শর্ট স্প্যান, ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায়। আই ডোন্ট থিঙ্ক যে আপনি এত লম্বা সময় ধরে, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই। আপনি তো এটা দেওয়া হচ্ছে, মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি যদি কোনোটা কোনো লেগে যায়। কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া একটা দেশের জন্য দিস ইজ, মানে এটা কোনো লাস্টিং সলিউশন না। আমি আবার একটু ফাহাম আপনার কাছে আসি যে ফাহাম, আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাঁপাই করে কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি? না, ইটস নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। এখন আমি যখন সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। 15ই আগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই 15 বছর যে স্টিম রোলার গেছে, এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপিকে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে, আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট আ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার। It has to win the vote of Bangladeshi people. এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো, এটা তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির হিউজ প্রেশার আছে, দু একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্ট। বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না, আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে? না, আমার কাছে মনে হচ্ছে, দেখেন একটা কথা থেকে বলি, যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে, এই দুইজনের স্ট্র্যাটেজি, এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না। যেমন আপনি যদি সিপিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহরির করেন, সাপোজ আমি জাস্ট কথা বলছি যে এরকম আপনারা যদি আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন, তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো। রিয়ালিটি হচ্ছে কি, ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে, আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে, এগুলো হচ্ছে রিয়ালিটি। আমাদের বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করি, মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে। তো এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে। তো এগুলো আমি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না, হ্যাঁ, আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ওয়ান পার্ট। কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ড করতে পারবে। তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না, কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না। কিন্তু আমাদের আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের, এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল। আমি একটু বাছাই করি, আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না, মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতি তো এই কথাটাই আছে যে আমরা এটাই করতে চাই। একদিকে আচ্ছা, আপনি হয় না এটা আগে শেষ করেন, তারপর আমি প্রশ্নটা করি। এটা হয় নাই কারণ হচ্ছে কি যে গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি, মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে, সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা, জনগণের যে স্পৃহা, সেটা কোনো তোয়াক্কাই করে। তো ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকবেন, যে ইন দ্য ফোরসিবল ফিউচার আপনি এটা পারবেন। ওকে, সুতরাং সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নতজানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না, কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে। আচ্ছা, আমি এখন 2-3টা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন, আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না, হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজে করুক, কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থাটা আসলে কি হবে? কেন আমি প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতিতেও এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি 2-1টা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে, কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য, চীনকে। ওই রিয়ালিটি আর নাই, ওই রিয়ালিটি আর নাই।
সেই রিয়ালিটি এখন আর নাই। এটার কারণ হচ্ছে আমি আপনাকে একটা ঘটনা, ছোট্ট ঘটনা। 2024 নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, আমি এখানে নাম বলছি না, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লিজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি দিয়ে হওয়ার কথা। তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য, এবং এর মধ্যে 3 জন যেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি একেবারে হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। এখন আমি আসলেই মনে করি না যে ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান, তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশি, কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো, মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে। আচ্ছা, কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময়, মানে আমি এইটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোকজনরে, বিএনপির লোকজনরে সবসময় আমি এটা বলছি যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে, কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায়। এটা একটা জুজু করে ওরা হয়তো